2009 সালের 25 ফেব্রুয়ারি সকাল 9টা রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলসের বিডিআরদের দরবার হলে শুরু হয় দরবার। অনুষ্ঠানের শুরুতেই বিডিআর মহাপরিচালক ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদ বক্তব্য শুরু করেন। বক্তব্যের এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই বিডিআরের কিছু বিদ্রোহী সদস্যরা দরবার হলে অতর্কিত হামলা করে। বিদ্রোহী সদস্যদের সেদিনের হামলায় 57 জন সেনা কর্মকর্তা সহ নিহত হয় 74 জন। একটি তথ্য জানলে অবাক হবেন যে 1971 সালে মুক্তিযুদ্ধের সময়ও সব মিলিয়ে 51 জন সেনা কর্মকর্তা শহীদ হয়েছিলেন। কিন্তু স্বাধীন বাংলাদেশে এক বিডিআর বিদ্রোহে মৃত্যুবরণ করেন 57 জন সেনা কর্মকর্তা। ঘটনার এত বছর পরে এসেও কি জনমনে প্রশ্ন জাগেনি কী জন্য হয়েছিল এই বিদ্রোহ? কী জন্য বাংলাদেশ সরকার বা সেনাবাহিনী বিদ্রোহীদের দমন করতে সেদিন সেনা পাঠালো না? বিডিআর বিদ্রোহে ভারতের ভূমিকাই বা কী ছিল? আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা সরকারের ভূমিকাই বা কী ছিল? কেন এই হত্যা মামলার তদন্ত রিপোর্ট আজও জাতির সামনে উন্মোচন করা হয়নি? ঢাকায় 2009 সালে 24 ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলসের বিডিআর সদর দপ্তরে 3 দিনব্যাপী রাইফেল সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 3 দিনের বর্ণিল আয়োজনের মাধ্যমে 26 ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল রাইফেলস সপ্তাহের। 24 ফেব্রুয়ারি 2009 পুরো বিডিআর এলাকায় একটি অতিরঞ্জিত খবর প্রচার হয়ে যায় যে বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদ নাকি বিডিআরদের ডাল ভাত কর্মসূচির নামে 3 কোটি টাকা আত্মসাৎ করেছেন। প্রচলিত এই খবরের সত্য মিথ্যা যাচাই না করেই কিছু বিডিআর সদস্যরা এর বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেন। বিদ্রোহের কারণ হিসেবে উল্লেখ্য, সেনাবাহিনী থেকে ট্রেনিং প্রাপ্ত হওয়ার পরেও বিডিআররা বেশ কিছু জায়গায় সেনাবাহিনী থেকে কম সুযোগ সুবিধা পেত। তার মধ্যে জাতিসংঘ মিশনে যাওয়ার সুযোগ না থাকা, রেশন বৈষম্য, ডাল ভাত কর্মসূচির নামে টাকা আত্মসাৎ সহ নানান বিষয়ে তাদের অসন্তোষ ছিল। 25 ফেব্রুয়ারি 2009 বিডিআর দরবার হলে হাজির হয় 2560 জন জওয়ান। সকাল 9টা 5 মিনিটে পিলখানা দরবারে হাজির হয় বিডিআর এর তৎকালীন ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদ। 9টা 30 বক্তব্য দেওয়া শুরু করেন মেজর জেনারেল শাকিল আহমেদ। এখানে বলে রাখা ভালো, এই অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা ছিল সকাল 8টায়। এ সময় অস্ত্র হাতে হঠাৎই মঞ্চে উঠে সিপাহী মুইনকে আশেপাশে থেকে ধরে ফেলে সেনা কর্মকর্তারা যারা শাকিল আহমেদের আশেপাশে ছিল, এবং সাথে সাথে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিডিআরের জওয়ানরা পিলখানা দরবারের বাহিরে চলে যান এবং শুরু হয় এলোপাথারি গুলাগুলি ও ছোটাছুটি। শুরু হয়ে গেছে পিলখানার ভিতরে বিডিআর বিদ্রোহ। অন্যদিকে দরবার হলের ভিতরে জেনারেল শাকিল আহমেদ ও তার অনুগত সদস্যরা দরবারের ভেতরের পরিবেশ শান্ত রাখার চেষ্টা করছে। সকাল 9টা 32 মিনিটে মেজর জেনারেল শাকিল তাৎক্ষণিকভাবে ফোন দিয়ে জানান তৎকালীন সেনাপ্রধান মঈন উদ্দিন আহমেদকে পিলখানায় জরুরি সেনা পাঠাতে। তারপর ফোন করেন র্যাবের ডিজিকে, সেখানেও সাহায্য চান। ঠিক 9টা 38 মিনিটে জেনারেল শাকিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ফোন করে তার কাছে সাহায্য চান। কোনো অসঙ্গতি বিদ্রোহী বিডিআর সদস্যরা। দরবার হলের ভিতরে কিং কর্তব্য বিমূঢ়ে থাকেন মেজর জেনারেল শাকিল আহমেদ সহ অন্যান্য সেনা কর্মকর্তারা। অন্যদিকে পরিস্থিতি আস্তে আস্তে ভয়ঙ্কর হয়ে উঠতে থাকে। সময় বাড়ার সাথে সাথে 10টা 20 মিনিটেও শাকিল আহমেদ জানতে চায় কারো কাছে কোনো সাহায্য পাঠানো হয়েছে কিনা, কিন্তু কারো কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। অন্যদিকে 10টা 40 মিনিটে অস্ত্র হাতে দরবার হলের ভিতরে ঢুকতে থাকে খুনিরা। তারা গালাগালি করতে থাকে সেনা অফিসারদের, তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকে, এমনকি অফিসারদের ব্যাচ খুলে নিয়ে তাদেরকে বিভিন্ন আদেশ দিতে থাকে। 10টা 42 মিনিটে খুনিরা একদম কাছে থেকে মেজর জেনারেল শাকিল আহমেদ ও তার অনুগত সেনা অফিসারদের গুলি করে হত্যা করে। এর ধারাবাহিকতায় শুরু হয় ভয়ঙ্কর পিলখানা ট্র্যাজেডি। কোনো যুদ্ধ নয়, কোনো দুর্গম পাহাড়ি এলাকা নয়, স্বয়ং রাজধানীতে দিনের আলোতে প্রকাশ্য দিবালোকে একের পর এক মেজর, জেনারেল, ব্রিগেডিয়ার সহ বড় বড় সেনা অফিসারদের রক্তে রঞ্জিত হতে থাকে রাজধানীর পিলখানা এলাকা। বিদ্রোহীদের কেউ কেউ তখন মিডিয়ার সামনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে শুরু করে। যদিও বিডিআর বিদ্রোহ নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রচুর গুজব জন্ম নিতে থাকে, তার মধ্যে অন্যতম ছিল ভারতের বিভিন্ন গণমাধ্যম। ইতিমধ্যে খুনিদের হাত থেকে নিজেদের সহকর্মীদের উদ্ধার করতে ব্রিগেডিয়ার জেনারেল হাকিমের নেতৃত্বে পিলখানায় পৌঁছে যায় শতাধিক সেনা সদস্যের একটি দল। পৌঁছে যায় র্যাব সদস্যরাও। আকাশপথে বিমান ও হেলিকপ্টার নিয়ে পৌঁছে যায় আটক করা সেনা কর্মকর্তাদের উদ্ধার করতে। ভারী অস্ত্র নিয়ে প্রস্তুত থাকলেও সেনাপ্রধান কিংবা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোনো প্রকার অভিযান চালানোর অনুমতি দেওয়া হয়নি সেদিন। কেন তাদের পাল্টা হামলার অনুমতি দেওয়া হয়নি সেই রহস্য আজও অজানা। এখন জনমনে প্রশ্ন হচ্ছে, কী সেই রহস্য?
এই রহস্য সম্পর্কে তৎকালীন সেনাপ্রধান মঈউর আহমেদের বক্তব্য এবং ভারতের বিখ্যাত লেখক অবিনাশ পাওয়ালির লেখা বইয়ে ইন্ডিয়াস নেওয়ার ইস্টে দেওয়া আছে। সেনাপ্রধান মঈউর আহমেদ জানিয়েছেন, ওই দিন বেলা 11টার দিকে শেখ হাসিনার সাথে দেখা করতে গেলে তিনি দেখতে পান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতাকর্মীদের সাথে হাসি মুখে বসে চায়ের আড্ডা দিচ্ছেন। অন্যদিকে অবিনাশ পাওয়ালির বইয়ে দেখা যায় তৎকালীন সেনাপ্রধানকে ভারত হুমকি দিয়েছিলেন যাতে তারা বিডিআর বিদ্রোহে কোনো প্রকার সেনা অভিযান না চালায়। এতে করে শেখ হাসিনার টিকে থাকা হুমকির মুখে পড়তে পারে। এমনকি এই বিদ্রোহ অন্যদিকে মোড় নিলে শেখ হাসিনাকে উদ্ধার করার জন্য প্যারাট্রপারও প্রস্তুত রেখেছিলেন ভারত। এই বইতে আরও উল্লেখ আছে ভারতের কালাইকুণ্ডের পাশে জয়হাট ও আগরতলায় প্যারাট্রপাররা প্রস্তুত নিয়ে রেখেছিলেন। নির্দেশ পেলেই 3 দিক থেকে বাংলাদেশের উপর আক্রমণ করা হতো। উদ্দেশ্য ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও তেজগাঁও এয়ারপোর্ট দখল করে নেওয়া। পরবর্তীতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের নিয়ন্ত্রণ নিয়ে শেখ হাসিনাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হতো। এই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে আপনি নেত্র নিউজ এর আর্টিকেল দেখতে পারেন। আর্টিকেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। মূলত ভারতের এই হুমকির জন্যই সেদিন জেনারেল মঈউর আহমেদ অসহায়ের মতো আত্মসমর্পণ করেছিল বলেই বলা যায়। ভিতরে অবস্থিত সেনাদের উদ্ধার অভিযানেও কোনো প্রকার অভিযান চালায়নি, তাহলে হয়তো পরিবেশ অন্যদিকে চলে যেত। অন্যদিকে বেলা 11টায় শেখ হাসিনা ও অন্যান্য মন্ত্রীরা মিলে বিদ্রোহীদের সাথে আলাপ আলোচনা করে। বেলা 1টার দিকে আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক এবং আজমকে পাঠানো হয় বিদ্রোহীদের সাথে কথা বলার জন্য। বেলা 3টার দিকে অফিসার তাওহিদের নেতৃত্বে 14 সদস্যের বিদ্রোহীদের দলের সাথে আলোচনা শুরু হয় এবং হোটেল শেরাটন থেকে বিদ্রোহীদের জন্য খাবার আনা হয়। সিদ্ধান্ত হয় তাদের ক্ষমা করে দেওয়া হবে এবং বিডিআরের সুযোগ সুবিধা আরও বাড়ানো হবে। অথচ কেউ জানতে চাননি ভেতরে আটকে পড়া সেনা অফিসারদের কী খবর, তাদের পরিস্থিতি এখন কী। ওই রাতে পিলখানায় গিয়েছিলেন তৎকালীন সেনাপ্রধান, আইজি নূর মোহাম্মদ, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। কিন্তু তারা বিদ্রোহীদের কাছ থেকে কিছু গোলাবারুদ নিয়ে আসে, কিন্তু ভেতরে থাকা সেনা অফিসারদের পরিবারকে উদ্ধারের কোনো ব্যবস্থা সেদিন গ্রহণ করেনি। তার বিপরীতে আজও কথিত আছে ওই রাতে নানক, তাপস ও আজমের সহযোগিতায় বেশ কিছু খুনি বিডিআর সদস্য পিলখানা থেকে দূরে সরে যায়। কিন্তু এই কথাটা অদ্য সত্যি নাকি বানোয়াট তা আজও নিশ্চিত হয়নি। 25 থেকে 26শে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহীরা নিরাপদ দূরত্বে চলে যায়। এরপর থেকে পিলখানার ভেতর থেকে একের পর এক গণকবরের সন্ধান মিলতে থাকে। কোনো সেনা অফিসারের মরদেহ উদ্ধার করা হয় মনন্তবার ভেতর থেকে। এসব সেনা সদস্যদের স্বজনদের কান্নায় ভারী হতে থাকে বাংলার আকাশ বাতাস। এর ঠিক কিছুদিন পর বিক্ষিপ্ত সেনা অফিসারদের সামাল দিতে ক্যান্টনমেন্টে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন সেখানে উপস্থিত সকল সেনা কর্মকর্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিভিন্ন প্রশ্নে জর্জরিত করেছিল। কেন শেখ হাসিনা পিলখানায় আটকে পড়া সেনা অফিসারদের উদ্ধার করতে কোনো প্রকার ব্যবস্থা নেয়নি? প্রশ্নের উত্তর তো দূরের কথা, তার বিপরীতে কয়েকদিনের মধ্যেই তাদেরকে চাকরিচ্যুত করা হয়। এমনকি কাউকে তো গ্রেফতারও করা হয়। অন্যদিকে নানা শর্তের মধ্য দিয়ে পিলখানা হত্যাকাণ্ডের জন্য গঠিত হয় 3 সদস্যের একটি তদন্ত কমিটি। লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সামরিক তদন্ত কমিটি এবং আনিসুজ্জামানের নেতৃত্বে বেসামরিক একটি তদন্ত কমিটি। আশ্চর্যের বিষয় হচ্ছে এই দুটি তদন্ত কমিটির একটিরও রিপোর্ট আজও জাতির সামনে উন্মোচন করা হয়নি। কী কারণে এই তদন্তের রিপোর্ট আজও উন্মোচন হয়নি তা আজও রহস্য। অন্যদিকে আওয়ামী লীগ পক্ষের এসপি বলে পরিচিত আব্দুল কাহার আকন্দের অধীনে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। এখানে একটি মজার বিষয় বলি, এই কাহার আকন্দে কিন্তু আওয়ামী লীগের পক্ষে সকল গুরুত্বপূর্ণ মামলার তদন্ত করে থাকেন, যেমন 21শে আগস্ট গ্রেনেড হামলা, শেখ মুজিবের হত্যাকাণ্ড ও পিলখানার বিদ্রোহ। এই সকল বিষয়ে তদন্ত করেছিলেন এই কাহার আকন্দ সাহেব। কাহার আকন্দ যথারীতি তার সমস্ত তদন্ত রিপোর্টেই বিএনপি সহ প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাদের উপর এর দায় চাপিয়েছিলেন। বিডিআর বিদ্রোহ নিয়ে জনমনে আছে হাজারো প্রশ্ন। কেন মেজর জেনারেল শাকিলের অনুরোধের পরেও কোনো প্রকার সামরিক অভিযান হয়নি? কেন এই ঘটনার পরিপূর্ণ বিশ্বাসযোগ্য বিচার আজও হয়নি? কেন এই বিদ্রোহের তদন্ত রিপোর্ট আজও উন্মোচন করা হয়নি? আশা করি স্বাধীন বাংলাদেশে আমরা এই সকল প্রশ্নের উত্তর পাব। এই আশা রেখে বিদায় নিচ্ছি।